আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে অ্যাক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আয়োজিত আজকের থার্ড লেকচার ক্লাসে প্রথমেই আমি প্রথমেই আপনারা শুনতে পাচ্ছেন কিনা? হুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অ্যাক্সিস মেডিকেল স্কুল আয়োজিত আজকের এই থার্ড লাইভ ক্লাস। একজন অ্যাডমিন এবং অ্যাক্সিস মেডিকেল স্কুলের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে তারা লাইভ ক্লাসের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন দুর্বোধ্য জিনিসগুলোকে সহজ করে তুলছে। এই জন্য আমি তারেককে ধন্যবাদ দিতে চাই এবং একই সাথে আমি বলবো যে অ্যাক্সিস মেডিকেল স্কুলের যত গ্রুপ মেম্বার আছেন তারা সবাই প্রত্যেকেই আপনাদের ফ্রেন্ড লিস্টের পরিচিত বন্ধুদের যোগ করবেন এবং আমার ছোট ভাই তারেকের জন্য দোয়া করবেন যাতে সে আমরা আমাদের এই সেবাকে দূরগোড়ায় নিয়ে যেতে পারি প্রান্তিক পর্যায়ে এবং এর মাধ্যমে আপনারা উপকৃত হতে পারেন। তো আমি আপনাদেরকে আজকে যে জিনিসটি নিয়ে আলোকপাত করব সেই জিনিসটি আমাদের সবারই জানা। একটা কমন টপিকস নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করার জন্য আজকে উপস্থিত হয়েছি, হেডেক। তো আমি চেষ্টা করব যে আমার যে টার্গেট গ্রুপ আর রয়েছে অর্থাৎ ফিফথ ইয়ার ফাইনাল এবং যারা ইন্টার্নশিপ করছেন বা জিবি প্র্যাকটিস করছেন তাদেরকে টার্গেট করে কথাগুলো বলার অত্যন্ত সুপারফিশিয়ালি বলার চেষ্টা করব। এবং যেহেতু রোজা শেষ মুহূর্ত, শেষ ক্লাসটাই আমার রয়েছে, তো বলবো যে আপনারা একটু ধৈর্য ধরে প্রথম থেকে শুনবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনারা উপকৃত হবেন। আমরা গ্রুপ ডিসকাশনের মাধ্যমে আশা করি, এই লাইভ ক্লাসের মাধ্যমে আশা করি আমরা আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে পারবো। তো আমি আর দেরি না করে আমি আমার টপিকসে চলে যাচ্ছি। তো হেডেক এটা একটা অত্যন্ত কমন একটা সিমটম এবং প্রবলেম। এবং আপনি যদি দেখেন, আপনারা যদি চিন্তা করেন যে হেডেক it is not only neurological basis but it also has association with psychological, otological, ophthalmological, and also association with other systemic diseases also. সুতরাং আমরা যদি এর ডেফিনেশন প্রয়োজন নেই, তারপরেও আমরা যদি বইয়ের ভাষায় বলতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পেইন অথবা ডিসকমফোর্ট যদি হয়, যেটা হচ্ছে অরবিট এবং অক্সিপুট এর মধ্যে, এবং সেখানে যে পেইন সেন্সিটিভ স্ট্রাকচার রয়েছে সেখান থেকে যদি অ্যারাইজ যে একটা ব্যথা অনুভূত হয় অথবা ডিসকমফোর্ট, সেটাকে আমরা হেডেক বলে থাকি। তো এটা নিয়ে আমি আর ডিটেলসে যাব না, আমরা চলে আসবো পেইন সেন্সিটিভ স্ট্রাকচারও আমরা ডিটেলস বলবো না। দেয়ার আর ডিফারেন্ট পেইন সেন্সিটিভ স্ট্রাকচার সাচ এস ইন্টারক্রেনিয়াল অ্যান্ড এক্সট্রাক্রেনিয়াল। আই নট গো থ্রু ডিটেলস। আমি ক্লিনিক্যাল অ্যাসপেক্টে আসতে চাই।
আমরা যদি বলি হেডেকের ক্লাসিফিকেশন, টু টাইপস অফ হেডেক, আমরা বলবো যে প্রাইমারি হেডেক এবং সেকেন্ডারি হেডেক, এবং এগুলোকে সিনড্রোম হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রাইমারি হেডেক সিনড্রোম যে জিনিসগুলো রয়েছে তার মধ্যে আপনি দেখেন যে যেখানে আন্ডারলাইন কোনো কজ না পাওয়া যাবে, অর্থাৎ ব্রেনের কোনো কজ আমরা পাচ্ছি না, সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে প্রাইমারি হেডেক সিনড্রোম। এবং মোর কমন হচ্ছে প্রাইমারি হেডেক আমাদের জন্য। সো প্রাইমারি হেডেকটা আমাদের ইম্পর্টেন্স বেশি। আমরা যদি বলি প্রাইমারি হেডেকের মধ্যে কি কি এন্টিটি রয়েছে, প্রাইমারি হেডেকে আমরা বলবো যে মাইগ্রেন রয়েছে, টেনশন টাইপ হেডেক রয়েছে, ট্রাইজেমিনাল অটোনমিক ক্যাফালজিয়া নামক একটি এন্টিটি রয়েছে। আরও কিছু হেডেক রয়েছে, যেমন আপনি মনে করেন যে হেডেক অ্যাসোসিয়েট উইথ ডিফারেন্ট কন্ডিশন, সাচ এস আপনি মনে করেন যে এক্সারশনাল হেডেক, হেডেক আফটার কয়টাস, দের মে বি থান্ডারক্লেপ হেডেক। এবং আরেকটি এন্টিটি রয়েছে যেটা হচ্ছে নিউ ডেইলি পারসিস্টেন্ট হেডেক সিনড্রোম। এই কয়েকটা হচ্ছে প্রাইমারি হেডেক। আমরা যদি সেকেন্ডারি হেডেকে আসতে চাই, সেকেন্ডারি হেডেক আমরা বলবো যখন আন্ডারলাইন কোনো কজ রয়েছে। এর মধ্যে আমরা বলতে চাই যে মেডিকেশন ওভার ইউজ হেডেক, আমরা সেকেন্ডলি বলতে চাই ইন্টারক্রেনিয়াল ব্লিডিং রিলেটেড যে হেডেকগুলো রয়েছে, সাচেস আপনি মনে করেন যে সাবডুরাল হেমাটোমা অথবা সাবঅ্যারাকোনেট হেমোরেজ অথবা ইন্টারসেরিব্রাল হেমোরেজ ইত্যাদি জনিত যে হেডেক, সেটা একটা এন্টিটি রয়েছে। থার্ড আমরা বলবো যে হেডেক ডিউ টু রেস্ট আইসিপি, অর্থাৎ আইসিপি বেড়ে যাওয়ার যে কারণগুলো রয়েছে, যেমন আপনি মনে করেন যে ব্রেন টিউমার হতে পারে, আইআইএইচ নামক একটি ডিজিজ রয়েছে, অর্থাৎ ইডিওপ্যাথিক ইন্টারক্রেনিয়াল হাইপারটেনশন, যেটার জন্য রেস্ট আইসিপি হতে পারে, সেটাও একটা এন্টিটি সেকেন্ডারি হেডেকের জন্য। আমরা মোটা দাগে আর দুইটা বলতে চাই, নাম্বার 4 ইনফেকশন অ্যান্ড নাম্বার 5 ইনফ্লামেশন। ইনফেকশন সাচ এস মেনিনজাইটিস, এনকেফেলাইটিস, অ্যান্ড ইনফ্লামেশন যদি আমরা বলি কমন আমাদের যে ডিজিজটা এল্ডারলিদের জন্য, সেটা হচ্ছে টেম্পোরাল আর্টারাইটিস and other vasculitis also associated. So these are the classifications of headache, which is classified under two broad headings. Number 1, primary headache syndrome, and number 2, secondary headache syndrome. আমরা যদি এই হেডেকটার প্রিভ্যালেন্সটা জানতে চাই, এই যে আমরা হেডেকগুলোর কথা বললাম, এই হেডেকগুলো আমাদের কতটুকু পার্সেন্টেজ অনুসারে আছে, এস্টিমেটেড একটা প্রিভ্যালেন্স আমরা যদি বলি জেনারেল পপুলেশনের মধ্যে, যে এই হেডেকটা কতটুকু আছে, কোনটা আমাদের পার্সপেক্টিভে কমন। একটা হেডেক আমাদের কাছে আসলে আমরা চিন্তা করি যে মোস্ট কমন কি হইতে পারে। সো এখানে আমাদের যে প্রিভ্যালেন্সটা দেখানো আছে বইতে, সেখানে বলা আছে যে টেনশন টাইপ হেডেক, এটা জেনারেল পপুলেশনের মধ্যে 50 to 70% কেসে টেনশন টাইপ হেডেক ইজ অ্যাসোসিয়েটেড। অ্যান্ড আপনি যদি নেক্সটে যান যে টেনশন টাইপ হেডেক 50 to 70%, and there is also medication overuse headache. Before that, I want to say that the migraine, which consists 10 to 15% headache, medication overuse headache 4%, and there is also cluster headache, which is also constitute very small percentage, about 0.1%, and the headache due to other causes such as raised ICP, it may be consistent of only less than 0.01%. So our perspective, most common headache is tension type headache. তো আমরা একটা হেডেকের পেশেন্ট যখন আসবে, তখন আমরা একটা ডায়াগনস্টিক একটা অ্যাপ্রোচ, আমরা হেডেক নয় শুধু যে কোনো ডিজিজের ক্ষেত্রে আমরা একটা ডায়াগনস্টিক অ্যাপ্রোচে যাই, অর্থাৎ আমরা প্রথমে একটা হিস্ট্রি নেই, একটা গুড হিস্ট্রি আপনার একটা ডিফারেন্ট ভ্যারাইটিস অফ ইনফরমেশন আগে প্রোভাইড করতে পারে। সো আমরা হিস্ট্রি নিব, এবং হিস্ট্রি নেওয়ার পাশাপাশি আমরা এক্সামিনেশন করব এবং কিছু ইনভেস্টিগেশন আমরা করব। সো একটা হেডেকের পেশেন্ট যখন আমাদের কাছে আসে, আমরা কি কি হিস্ট্রি নিতে পারবো বা কি কি হিস্ট্রি নেওয়া আমাদের জন্য প্রয়োজন, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে
যে পেশেন্ট হেডেক নিয়ে এসেছে, এই হেডেকটি either it is first attack or there is any history of previous attack. Number one. Number two, whether the onset is acute or gradual. Either it has been evolved acutely in a short period of time or gradual, such as it may be days or weeks. Number three, আপনি হিস্ট্রি নিতে হবে আমাদেরকে, যে আপনার যে রুগীকে আমরা জিজ্ঞাসা করতে পারি যে আপনার যে এই মাথা ব্যথা এটা কি অনেক বছর ধরে বারবার হচ্ছে, অর্থাৎ উই ওয়ান্ট টু ইলিসিট দি টাইপ অফ হেডেক, আইদার ইট ইজ ক্রনিক হেডেক অর রিকারেন্ট হেডেক। অ্যান্ড নেক্সট আমরা হিস্ট্রি নিব যে whether is the location of the headache, either it is unilateral or bilateral. আপনারা যদি যারা আমার সাথে লাইভে আছেন তারা যদি একটু কমেন্ট করেন যে আমার ভয়েসটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা, তাহলে আমি ট্রাই করব। একটু কমেন্টে আমাকে জানাবেন যে আপনারা শুনতে পারছেন কিনা। আমরা নেক্সট বলতে চাই যে আমাদের যে সাইট অফ এফেক্ট, অর্থাৎ এটা ইউনিলেটারাল হেডেক অর বাইলেটারাল হেডেক। এন্ড আমরা দেখব হেডেকের সাথে আমাদের অ্যাসোসিয়েটেড কোনো সিম্পটম আছে কি। সিম্পটম আমরা চিন্তা করতে পারি সাধারণত হেডেকের সাথে কোনো হেডেকের সাথে আমরা দেখি যে কিছু ফিচার চলে আসে, অর্থাৎ নশিয়া, ভমিট অথবা প্যারেস্থেসিয়া, নামনেস, এবং কিছু কিছু দৃষ্টি অর্থাৎ ভিজুয়াল লসের একটা হিস্ট্রি থাকে, এবং কিছু কিছু ক্ষেত্রে ফিভারের পরে হেডেকটা চলে আসে। অর্থাৎ আমরা দেখব যে হেডেকের সাথে অ্যাসোসিয়েটেড কোনো সিম্পটম আছে। এবং আমরা চিন্তা করব যে এই যে আমার হেডেক আসছে, যে পেশেন্ট এটার সাথে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর কি আছে, রিলিভিং ফ্যাক্টর কি আছে। অর্থাৎ কোনো হেডেকে আমি পাবো যে আমরা ডিটেলসে আসবো পরে, এটা অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর হিসেবে থাকে যেমন ওরাল কনট্রাসেপটিভ পিল থাকে, এবং কোনো ক্ষেত্রে ব্রাইট লাইট, লাউড নয়েজ, অথবা অ্যাসোসিয়েটেড উইথ মেনস্ট্রুয়েশন ইত্যাদি ফ্যাক্টরগুলো অ্যাসোসিয়েটেড থাকে। সো আমরা এইগুলো চেষ্টা করব, এবং আমরা দেখব যে রিলিভিং ফ্যাক্টরের মধ্যে অ্যানালজেসিক নেওয়ার কোনো হিস্ট্রি আছে কিনা ইত্যাদি আমরা হিস্ট্রিকে ইলিসিট করার ট্রাই করব। তো আমরা যদি একটু সামারাইজ করি, আমরা একটা হেডেকের পেশেন্ট আসলে, অর্থাৎ অন্যান্য পেইনের ক্ষেত্রে আমরা যেভাবে হিস্ট্রিটা নিই, হেডেকের ক্ষেত্রে অলমোস্ট সেম। সো আমরা যে জিনিসগুলো নিব সেগুলো হচ্ছে যে আইদার ইট ইজ ফার্স্ট অ্যাটাক অর প্রিভিয়াস অ্যাটাক, নাম্বার টু আইদার ইট ইজ acute onset, gradual onset, whether it is recurrent or chronic. What is the location of the headache? Is there an associated symptom of the headache? Is there any aggravating factor? Is there any aggravating factor or relieving factor? হচ্ছে আমরা হেডেকটার হিস্ট্রি নিতে ট্রাই করব। আমরা যদি এক্সামিনেশন করি সেক্ষেত্রে আমাদের একটা জেনারেল এক্সামিনেশন করতে হবে পেশেন্টের, এবং এখানে দুটো জিনিস আমরা বলবো যে খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, যে পেশেন্টের পালসটা কেমন, আইদার দেয়ার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ব্রেডিকার্ডিয়া, এবং পেশেন্টের পালসটা আপনার পেশেন্টের ব্লাড প্রেশারটা কেমন, আইদার দেয়ার ইজ এ সিস্টোলিক হাইপারটেনশন প্রেজেন্ট অর নট, because these two has association with a disease which is common. তাকে ডিটেইলস করে যাচ্ছি। আমরা নেক্সট আমরা তার ওকুলার এক্সামিনেশন, তার ওকুলার কোনো প্যাথোলজি আছে কিনা, ভিজুয়াল রিপোর্ট তার আমরা দেখব যে তার কোনো স্কুইন্ট অথবা স্টেরিসমাস আছে কিনা, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন যে রেফার্ড পেইন হিসেবেও কিন্তু হেডেক আসতে পারে। সেক্ষেত্রে আমরা তার দাঁতগুলো দেখব, ডেন্টাল ক্যারিজ, রেফার্ড পেইন, অথবা আমরা তার স্কাল্পটা দেখবো যে তার কোনো স্কাল্পে কোনো টেন্ডেন্ট আছে কিনা। এবং আরেকটা কমন যে আমাদের যে কজ
ক্ষেত্রে আমরা দেখব যে সাইনোসাইটিসের জন্য আমরা দেখার চেষ্টা করব যে ফ্রন্টাল এবং ম্যাক্সিলারি সাইনাসের যে ডিস্ট্রিবিউশন সেখানে আমরা পারকাস করব এবং দেখব যে ইলিসিট করা ট্রাই করব। এবং আমাদের একটা ফুল নিউরোলজিক্যাল এক্সামিনেশন করতে হবে হেডেকের জন্য। And last but not the least, which is very much important, we have to fundoscopy in every headache patients. Without fundoscopy, our examination will be incomplete. So আমরা এক্সামিনেশন করলাম পেশেন্টকে। এখানে আমরা হেডেকের যে কোয়ালিটি এবং সিভিয়ারিটি এবং যে লোকেশন, এই তিনটা জিনিস কিন্তু ওভারল্যাপ করে একটা হেডেক সিনড্রোমের সাথে আরেকটা হেডেকের ওভারল্যাপ। তিনটা জিনিস ওভারল্যাপিং হয়, একটা হচ্ছে কোয়ালিটি, নেক্সট হচ্ছে সিভিয়ারিটি, নেক্সট হচ্ছে লোকেশন। এটা ওভারল্যাপিং হতে পারে। আমাদেরকে অ্যাপ্রোচ অনুসারে আগাইতে হলে টাইম কোর্সটা খুব ভেরি মাচ ক্রুশিয়াল ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি দেখেন যে আইদার ইট ইজ অ্যাকিউট অর ইট ইজ সাবঅ্যাকিউট অর ক্রনিক। সো আমরা যদি টাইম অ্যালোকেশন অনুসারে ভাগ করে নিতে পারি, সেটা আমাদের জন্য হেডেকের ডিফারেন্সিয়ালস গুলো নিয়ে আনা সম্ভব। তো আমাদেরকে অ্যাকিউট হেডেক এবং সাবঅ্যাকিউট ক্রনিক হেডেকের ইম্পর্টেন্ট কয়েকটা কজ আমি বলতে চাই, আপনারাও জানেন সেগুলো, আমরা আরেকটু রিক্যাপিচুলেট করব। তো প্রাইমারি আমরা যে অ্যাকিউট হেডেকের কথা বলেছি, অ্যাকিউট হেডেকের মধ্যে কয়েকটা কজ আমরা ইম্পর্টেন্ট। নাম্বার 1 আমরা বলতে চাই যে এনি কাইন্ড অফ ইন্টারসেরেব্রাল হেমোরেজ, আইদার ইট মে বি এ পেরেনকাইমাল হেমোরেজ or it may be a subarachnoid hemorrhage. Number 2, infections, meningitis, encephalitis, which may cause acute severe headache. And number 3, temporal arteritis. Number 4, there is also one type of headache which I have previously mentioned, cluster headache, which may also cause acute severe headache. And there is also one type of headache due to venous sinus thrombosis, which also cause severe headache. And আপনারা দেখে থাকতে পারেন, কমনলি অনেক পেশেন্ট আমাদের কাছে যখন তারা হাই ব্লাড প্রেশার নিয়ে আসে, অর্থাৎ হাইপারটেনসিভ আর্জেন্সি, ইট মে কজ অ্যাকিউট সিভিয়ার হেডেক। সো আমরা যে কজগুলো আমরা এখানে বলার চেষ্টা করেছি, অ্যাকিউট সিভিয়ার হেডেক, নাম্বার 1 ইন্টারসেরেব্রাল, আমি আবার বলছি আপনাদের রিক্যাপিচুলেশনের জন্য। নাম্বার 2, ইনফেকশনস উইথ মেবি মেনিনজাইটিস অর এনকেফালাইটিস। Number 3, temporal arteritis. Number 4, cluster headache. Number 5, venous sinus thrombosis. Number 6, hypertensive urgency. আমরা ডিটেইলসে যাব একটু পরে, but before that I will tell about the second one, that is subacute and chronic headache. Subacute এবং chronic headache এর মধ্যে আমরা প্রথমেই বলবো নাম্বার 1 আমরা বলতে চাই যে মাইগ্রেনের কথা বলতে চাই। নাম্বার 2, টেনশন টাইপ হেডেক। নাম্বার 3 আমরা বলবো মেডিকেশন ওভার ইউজ হেডেক। নাম্বার 4, ট্রাইজেমিনাল নিউরালজিয়া। and there are different lots of causes of subacute and chronic headache. আমি 4-5 কজ আপনাদেরকে বললাম। সো আবার আমি আপনাদের জন্য বলছি, নাম্বার 1 মাইগ্রেন, নাম্বার 2 টেনশন টাইপ হেডেক, মেডিকেশন ওভার ইউজ হেডেক, ট্রাইজেমিনাল নিউরালজিয়া। এন্ড আর দুই একটা কজ না বললেই নয়, যেমন আমরা কমনলি পেয়ে থাকি ওর এল্ডারলি পেশেন্টের ক্ষেত্রে, there was previous history of trauma to that patient, dural hematoma, it may also cause subacute or chronic headache. আরো কিছু কমন কজ আছে, যেমন আপনি মনে করেন যে মাস টিউমার, মাস লিশন, আমরা বলি মাস লিশন অথবা ক্রনিক যদি মেনিনজাইটিস থাকে, যেমন টিউবারকুলার মেনিনজাইটিস, সেটাও কিন্তু আপনার সাবঅ্যাকিউট করতে পারে। সো এগুলো হচ্ছে আপনার সাবঅ্যাকিউট এবং ক্রনিক অনুসারে আমরা ভাগ করলাম। সো আমরা এখন যদি একটু ডিটেইলসে যাই হেডেকগুলো নিয়ে, আমাদের মধ্যে আমরা আগেই বলেছি যে আমাদের হেডেকগুলোর সবচেয়ে কমন যে হেডেক, সেটা হচ্ছে টেনশন হেডেক। টেনশন নিয়ে আমরা একটু কথা বলবো এবং ডিটেইলসে আমরা বলার চেষ্টা করব।
যেহেতু এটা একটা কমন প্রবলেম এবং এটার স্ট্যাটিস্টিক্সটা এমন, যেমন বলা হয়েছে বইয়ে যে 70% of the male patient and 90% of the female patient at some point of their life তারা এই টেনশনটা ভুগে, এবং আমরাও কিন্তু এই হেডেকে সম্মুখীন হয়েছি অধিকাংশ আমরা। তো যদি এই হেডেকের ক্যারেক্টারিস্টিক্সটা আমরা বলতে চাই যে এটা কোন ধরনের হেডেক, আমরা কিভাবে এটাকে আইডেন্টিফাই করব যে ইট ইজ টেনশন টাইপ হেডেক অর ইট ইজ আদার হেডেক অর মাইগ্রেন হেডেক। আমরা বলবো যে টেনশন টাইপ হেডেকটা হচ্ছে যেটা একটা ডিফিউজ ধরনের হেডেক, একটা ডিফিউজ হেডেক। এটাকে বলে যে ডাল হেডেক, লাইক a pressure sensation or a bend like around the head। এবং দেখা গিয়েছে যে মাথায় ধরলেন তো এই হেডেকটা ইনক্রিজ হতে পারে, অথবা কোনো বিকট শব্দ আওয়াজ হলো তো এই হেডেকটা ইনক্রিজ হতে পারে। ফ্রিকোয়েন্টলি এই টাইপ হেডেক, যে দিস টাইপ অফ হেডেক ইজ অ্যাসোসিয়েটেড উইথ টেনশন অর সাম ফর্মস অফ অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন। এবং আপনি যদি তাকে ফিজিক্যালি পরীক্ষা, আমরা যদি তাকে ফিজিক্যালি পরীক্ষা করি তো আমরা দেখবো there are no other physical sign and symptoms, completely normal। এবং এটা ফ্রিকোয়েন্সিটা যেটা বলে যে ফ্রিকোয়েন্সিটা এটা আপনার ইনফ্রিকোয়েন্ট হতে পারে ডেইলি, এবং দিনের শেষের ভাগে এই হেডেকটা, যে বিকালের শেষের দিকে অর্থাৎ দিনের শেষের দিকে এই হেডেকটার তীব্রতাটা একটু সিভিরিটিটা বাড়ে। সো আমরা এর মেকানিজম সম্বন্ধে যদি বলতে চাই, আমি ডিটেলসে যাব না। ইন নাটশেল যদি আমরা বলি মেকানিজমটা কি, বইয়ে বলা হয়েছে যে দিস টাইপ অফ হেডেক মেকানিজম ইনকমপ্লিটলি আন্ডারস্টুড, অর্থাৎ এটা সম্বন্ধে এতটা জানি না, কিন্তু কেউ কেউ মনে করে যে এটা মাইগ্রেনের একটা মাইল্ড ফর্ম। আবার কোনো কোনো বইয়ে লেখা আছে ইট মে বি ডিউ টু মাসকুলার কজ, ডিউ টু কন্ট্রাকশন, পারসিস্টেন্ট কন্ট্রাকশন। যেমন মনে করি আমরা, যেমন আমরা দাঁতে দাঁত লাগালাম, অথবা আমরা যদি ভুরু কুচকালাম, একটা প্রলং পারসিস্টেন্ট কিন্তু আপনার কন্ট্রাকশন হয়, রেসপন্সিবল হতে পারে। এবং আমরা ডিটেলসে যাব না, আমরা এই টেনশন টাইপ হেডেক ম্যানেজমেন্টে আমরা চলে আসতে পারি। এবং একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট পারপাসে, আমাদের তিনটা জিনিস এখানে লাগবে। একটা নাম্বার 1 হচ্ছে কেয়ারফুল অ্যাসেসমেন্ট, নাম্বার 2 ডিসকাশন লাইকলি প্রিসিপিটেন্ট, এন্ড নাম্বার 3 রিঅ্যাসুরেন্স। যে আমরা বুঝাবো যে আপনার মেইনলি রিঅ্যাসুরেন্স ইজ ভেরি মাচ ক্রুশিয়াল ফর দি ম্যানেজমেন্ট অফ টেনশন টাইপ হেডেক। আমরা পেশেন্টকে বলবো যে আমরা কিন্তু আপনার সমস্যাটাকে সিরিয়াস, এবং আমরা রোগীকে আপনার এই সমস্যাটা দূর হয়ে যাবে, আপনার এই সমস্যাটার প্রগনোসিস বলা বলছে তাকে গুড, এ নিয়ে আপনার চিন্তার কিছু নেই। এবং আপনার যদি কোনো, আমরা রোগীকে বলবো আপনার যদি কোনো সাইকোলজিক্যাল স্ট্রেস থাকে সেগুলোকে রিলিফ করার চেষ্টা করবেন। এবং আপনি কিন্তু ব্যথানাশক ওষুধ অর্থাৎ যেটাকে বলি আমরা যে অতিমাত্রায় ইউজ করবেন না, কারণ এখানে হিতে বিপরীত হতে পারে আপনার জন্য। সো আমরা আপনাকে কিছু রিল্যাক্সেশনের জন্য ফিজিওথেরাপি অ্যাডভাইস দিতে পারি, এবং ওষুধ যদি আমাদের দিতেই হয় আমরা লো ডোজে এমিট্রিপটিলিন ওষুধ আমরা প্রেসক্রাইব করি সাধারণত। আর এই সব পেশেন্টের ক্ষেত্রে সাধারণত আমাদের ইনভেস্টিগেশন রিয়ালি রিকোয়ার্ড হয়। অনেক সময় পেশেন্ট বলে আমাদের সিটি স্ক্যান করানোর জন্য, বা তখন আমাদের কিন্তু কেয়ারফুলি অ্যাসেসমেন্ট করতে হবে এবং দেখতে হবে যে আইদার পেশেন্টের ইমেজিং এর প্রয়োজন আছে কিনা, তার কোনো রেড ফ্ল্যাগ কোনো সিমটমস আছে কিনা সেগুলো আমাদের দেখতে হবে। এবং আমরা কখন একটা পেশেন্টের সিটি করাবো বা কি কি সিমটমস থাকবে সেগুলো আমি আপনাদের বলবো। তো আমাদের মেইনলি এখানে যে রিঅ্যাসুরেন্স ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং মেক্স পেশেন্ট রিঅ্যাসুরেন্স এবং এলিভেশন অফ সাইকোলজিক্যাল স্ট্রেস এদি তারা ইমপ্রুভ করে যায়। সো এটা সম্বন্ধে আমি আপনাদের একটু বললাম। সেকেন্ডলি আমরা যে হেড কজটা নিয়ে কথা বলবো সেটা হলো মাইগ্রেন।
এটা একটা কমন। এটার পার্সেন্টেজ যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে আপনি দেখবেন যে 50% of the females and 6% of the males at some point in their life তারা কিন্তু মাইগ্রেন। সো এটা এপিডেমিওলজিটা আমাদের মাথায় রাখতে হবে যে এইটার প্রিভ্যালেন্সটা কতটুকু। এবং আমরা যদি এর প্যাথোফিজিওলজিটা বলি বা তার প্রিপন্ডারেন্সটা বলি, যে দেখা যাবে যে সেটা ফিমেলদের একটু প্রিপন্ডারেন্সটা বেশি, প্রিডমিনেন্স বেশি হয় ফিমেলদের। এবং আরো কিছু ফ্যাক্ট আছে মেইনলি মাইগ্রেনের ক্ষেত্রে যে সিম্পটম হয়, যে আমরা বলি সেটাকে অরা। এই অরার প্যাথোলজিটা হচ্ছে যে there is some dysfunction of ion channel। আমি শর্টলি বলবো, প্যাথোলজিটা শুনতে হয়তো এতটা ভালো লাগবে না, শর্টলি প্যাথোলজিটা বলতে চাই। হেডেকের যে প্যাথোফিজিওলজি সেটা হলো there is some forms of vasodilation of extracranial vessels। এবং আমরা যখন একটা পেশেন্টকে ট্রিট করি সেক্ষেত্রে কিন্তু আমরা এই প্যাথোফিজিওলজিটাকে মাথায় রেখেই ট্রিট করি। সো দুইটা জিনিস আমাদের মনে রাখবে। প্যাথোফিজিওলজি যদি আমরা বলতে চাই ইন এ নাটশেল, aura is due to dysfunction of ion channel and heads due to vasodilation of extracranial vessels। একটু সিম্পল কথা আমরা মনে রাখি। তো আমাদের আরো কিছু ফ্যাক্টর যেটা বলছিলাম যে অ্যাসোসিয়েটেড থাকে, আমরা দেখতে পাবো যে পজিটিভ একটা ফ্যামিলি হিস্ট্রি আমরা পেয়ে যেতে পারি। এই জন্য আমাদের ফ্যামিলি হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। এবং এই মাইগ্রেনের একটা হরমোনাল একটা ইনফ্লুয়েন্স রয়েছে। দেখা যায় যে ফিমেলদের মেনস্ট্রুয়াল সাইকেলের সাথে সেটা রিলেটেড থাকে। এবং যারা ইস্ট্রোজেন কন্টেনিং ওসিপি খেয়ে থাকে তাদেরও সামটাইমস দেখা যায় যে এক্সাজারবেশন হয়ে থাকে। এবং কি আমাদের কিছু ডায়েটারি প্রিসিপিটেন্টের কথা বলা হয় আপনারা, যেমন চিজ, চকলেট, রেড ওয়াইন ইত্যাদি কিছু ডায়েটারি প্রিসিপিটেন্টস অনেক সময় আমরা বলি যে মাইগ্রেনকে প্রিসিপিটেট করে। সাইকোলজিক্যাল ফ্যাক্টর ইজ অলসো রেসপন্সিবল। সাধারণত যে একটা স্ট্রেসফুল পিরিয়ডের পরে আপনি একটা ওয়ার্কিং পরে, অর্থাৎ আমাদের জন্য যেমন বৃহস্পতিবার বিকালের দিকে অথবা শুক্রবার সকালের দিকে, অর্থাৎ যখন একটা হলিডে শুরু হয় অথবা একটা ওয়ার্কিং পিরিয়ড শেষ হয়, তার ওই সময়টাতে দেখা যায় যে এটা একটা ফ্যাক্টর। স্ট্রেস পিরিয়ড যখন থাকে তখন সেটা একটা প্রিসিপিটেটিং থাকতে পারে। সো এই ফ্যাক্টরগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমি একটু আবার বলতে চাই, ফ্যামিলি হিস্ট্রি ইন এ নাটশেল আমরা বলবো যে ফ্যামিলি হিস্ট্রি, ফিমেল প্রিপন্ডারেন্স, and there is also some hormonal influence, there is some OCP, dietary precipitant and psychological factor। আমরা একটু ডিটেলসে বলবো যে মাইগ্রেন এবং টেনশন টাইপ হেডেক এই দুইটি আমাদের জন্য খুবই কমন। তো আমরা যদি এই মাইগ্রেনের ক্লাসিফিকেশন বলতে চাই তো আমরা বলবো যে মাইগ্রেন উইথ অরা এটা একটা এন্টিটি, নাম্বার টু মাইগ্রেন উইথাউট অরা, এন্ড নাম্বার থ্রি হচ্ছে মাইগ্রেন ভেরিয়েন্ট, ডিফারেন্ট টাইপস অফ মাইগ্রেন ভেরিয়েন্ট, যেমন বেজিলার মাইগ্রেন হতে পারে, অপথ্যালমোপ্লেজিক মাইগ্রেন, আর ডিফারেন্ট মাইগ্রেন ভেরিয়েন্টস রয়েছে। ডিটেলসে আমার মনে হয় প্রয়োজন নেই। সো কমন যে আমাদের সিমটম নিয়ে আমাদের কাছে রোগীরা আসে, পেশেন্টগুলো আমাদের কাছে আসে কি নিয়ে আসে, আমরা বলবো প্রোড্রোমাল কিছু সাইন সিমটমস নিয়ে আসে পেশেন্টের কাছে। সো এই সিমটমগুলো হচ্ছে যেমন ম্যালেজ হতে পারে, অর্থাৎ সে শরীর ভাল লাগে না, ইরিটেবিলিটি থাকতে পারে, অথবা তার সাডেন চেঞ্জ অফ বিহেভিয়ার হতে পারে, এবং অরা নিয়ে আসতে পারে। এবং এই অরাটা কত পার্সেন্ট ক্ষেত্রে? 20%, অনলি 20% পেশেন্টের ক্ষেত্রে আমরা অরা পেতে পারি। মাইগ্রেনের আরেকটা এন্টিটি যেটি বলা হয় যে মাইগ্রেন উইথাউট অরা, অর্থাৎ 80% ক্ষেত্রে আমরা কোনো অরা পাবোই না, অর্থাৎ উইথাউট অরাই মাইগ্রেন হচ্ছে। সো আমরা যদি একটু এক্সপ্লেন করি, তো 20% ক্ষেত্রে আমরা যেটা পেয়ে থাকি, এবং এটা সাধারণত কিভাবে ম্যানিফেস্টেশন করে। পেশেন্ট বলে যে এটা সাধারণত একটা নিউরোলজিক্যাল সিমটম হিসেবে পেশেন্ট বলবে, এবং যে সিমটম সেটা হচ্ছে ভিজুয়াল অরা। এবং রোগী বলতে পারে যে আমি চোখের সামনে ঝিকঝিক করতে দেখি, ফ্ল্যাশিং লাইট বলতে পারে, সিলভারি লাইন বলতে পারে,
এবং ট্রানজিয়েন্ট লস বলতে পারে, অথবা বলতে পারে যে আমার কিছু সেন্সি সিমটম হতে পারে, যেমন যে জায়গায় ব্যথা সেই জায়গায় আমার নামনেসের মতো মনে হচ্ছে। এবং এই অরার ক্ষেত্রে সেন্সরি সিমটম গুলো মোর কমন মোটর সিমটম। এবং পেশেন্ট কিন্তু ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টি, অর্থাৎ সে কথা বলার সমস্যা নিয়েও আসতে এখন কিন্তু আমাদের কাছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে যে পেশেন্ট কি টিআইএ অথবা স্ট্রোক হচ্ছে। তখন আমাদের অন্যান্য হিস্ট্রি এবং এক্সামিনেশন করতে হবে যে না, এটা মাইগ্রেন অথবা এটা টিআইএ অথবা এটা আপনার স্ট্রোক। তাহলে অরার মধ্যে এই সিমটম গুলো আমাদের কাছে আসবে এবং পেশেন্ট কিন্তু বুঝতে পারে যে সে একটা হেডেক কন্ডিশনে যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে তার প্রোড্রোমাল একটা সিমটম। এবং মাইগ্রেনের যে হেডেকের যে ক্যারেক্টারিস্টিক্স সেটা কেমন, আমরা টেনশন টাইপ হেডেকে বলেছি একটু ডাল হেডেক, টাইট, প্রেসার অ্যারাউন্ড দি হেড। মাইগ্রেনের হেডেকটা হবে সিভিয়ার থ্রবিং হেডেক এবং তার অ্যাসোসিয়েটেড আরো কিছু জিনিস অ্যাসোসিয়েটেড থাকে। একটা তো আমরা বলেছি যে ওরা থাকবে, সেকেন্ডলি তার সাথে আরো অ্যাসোসিয়েটেড থাকে ফোটোফোবিয়া থাকতে পারে, তার ফোনোফোবিয়া অর্থাৎ একটা লাউড নয়েজ প্রতি তার একটা ইরিটেবিলিটি থাকতে পারে, এবং তার সাথে ভমিটিং, নৌশিয়া এগুলো অ্যাসোসিয়েটেড থাকতে পারে। সাধারণত 4 থেকে 72 ঘন্টা এই পেইনটা অ্যাসোসিয়েটেড থাকে। তো এগুলো হচ্ছে আমাদের হেডেকের ক্যারেক্টারিস্টিক্স। এখন আমরা চলে আসি আমাদের ম্যানেজমেন্ট পারপাসে। ম্যানেজের ক্ষেত্রে আমাদের দুইটা ভাগে ভাগ করতে হবে। আমরা বলবো যে একটা হচ্ছে একুট হেডেক আর একটা একুট ম্যানেজমেন্ট অফ মাইন্ড, আর একটা বলবো যে আমরা প্রোফাইলেক্সিস ম্যানেজমেন্ট। সো আমরা যদি একুট ম্যানেজমেন্টটা বলতে চাই তো সিম্পল অ্যানালজেসিয়া, অর্থাৎ আমরা যদি অ্যাসপিরিন অথবা প্যারাসিটামল অথবা এনএসাইড ইউজ করি সেক্ষেত্রে মাথা ব্যথা কমে যেতে পারে। এবং নৌশিয়ার জন্য আমরা ক্লোপ্রোমাইড বা ডম্পিরিডন জাতীয় ওষুধ ইউজ করতে পারি। এবং সিভিয়ার অ্যাটাক যদি আমাদের কাছে নিয়ে আসে সেক্ষেত্রে আমরা যে ওষুধটা ইউজ করবো যে ট্রিপটেন অর্থাৎ সুমাট্রিপটেন, যেটা হচ্ছে হেডেকে যে মাইগ্রেন হেডেকে যে প্যাথোফিজিওলজি অর্থাৎ ডাইলেশন অফ দি এক্সট্রাক্রেনিয়াল সেল, সেটাকে কিন্তু সে তার এগেইনস্টে কাজ করছে, অর্থাৎ সেটা কি করছে, রিভার্স করছে, ডাইলেশন রিভার্স করে সে হেডেকটাকে কমিয়ে দিচ্ছে এই ট্রিপটেন নামক ওষুধ। তাহলে আমরা তিনটা ওষুধ নিয়েছি এখানে, সিম্পল এসপিরিন, প্যারাসিটামল, অ্যানেসাইড ফর নৌশিয়া, ম্যান্ডোমাইড ও ডম্পিরিডন, এন্ড সিভিয়ার অ্যাটাকের জন্য আমরা ট্রিপটেন ইউজ করতে পারি। এবং প্রোফাইলেক্সিসের জন্য আমরা যেটা ইউজ করব, সাধারণত যদি ফ্রিকোয়েন্ট এবং সিভিয়ার অ্যাটাক হয় সেক্ষেত্রে আমরা প্রোফাইলেক্সিসের জন্য 4 ধরনের ওষুধ ইউজ করি। পিজোটিফেন প্রেফার করি, পিজোটিফেন যেটা হচ্ছে 5-HT2 রিসেপ্টর ব্লকার, এবং আমরা বিটা ব্লকার ইউজ করতে পারি, আমরা এমিট্রিপটিলিন ইউজ করতে পারি, অথবা আদার অ্যান্টিডিপ্রেসেন্ট সাচ এস ডোজুলোপিন, দো নট কমনলি ইউজড, এবং আমরা অ্যান্টিপিলেটিক ড্রাগ ইউজ করতে পারি। সো 4 ধরনের ড্রাগ ইউজ করতে পারি। একটা হচ্ছে 5-HT2 রিসেপ্টর ব্লকার সাচ এস পিজোটিফেন, নাম্বার 2 বিটা ব্লকার সাচ এস প্রোলল, নাম্বার 3 অ্যান্টিডিপ্রেসেন্ট, নাম্বার 4 অ্যান্টি-এপিলেপটিক ড্রাগস। সো আমরা মাইগ্রেনের ম্যানেজমেন্ট সম্বন্ধে বললাম আপনাদেরকে। তো আসতে পারে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু কমন টাইপস অফ হেডেক, টেনশন টাইপ হেডেক হলো কি এটা মাইগ্রেন হেডেক হলো। আমরা কি বলবো, কারণ আমাদের আরো হেডেকের অনেকগুলো এন্টিটি রয়ে গিয়েছে, আমি অল্প অল্প করে বলার চেষ্টা করবো সব সম্বন্ধেই, আর ইফতারির সময়ও কাছাকাছি। সো আমরা বলি টেনশন টাইপ হেডেক এবং মাইগ্রেন হেডেক এই দুটোর মধ্যে পার্থক্য যদি আমরা করতে চাই, সো আমরা প্রথমে বলবো যে সাইডটা আমরা বলবো যে টেনশন টাইপের ক্ষেত্রে বাইলেটারাল হয় সাধারণত, অক্সিপুট অথবা ভার্টেক্সের দিকে এই হলো। আর মাইগ্রেনটা সাধারণত আমরা বলি যে ইউনিলেটারাল হেডেক, বাইলেটারাল হতে পারে। এবং ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা বলি সেক্ষেত্রে আমরা বলবো যে টেনশন টাইপ হেডেক বলেছি, দুইটার ক্যারেক্টারিস্টিক্স আলোচনা করেছি। আমি বলবো যে ক্যারেক্টারিস্টিক্সটা বলবো ডাল ডিফিউজ হতে পারে, আর ইন কেস অফ মাইগ্রেন ইট মে বি থ্রবিং হেডেক। Radiation in case of migraine it is localized, and in case of tension type headache it radiate from occiput to forehead or toward the neck muscle and neck. এবং আমরা তো অলরেডি ডিসকাশন করেছি যে মাইগ্রেনের ক্ষেত্রে প্রোড্রোমাল ফিচার থাকবে, ফোটোবিয়া থাকবে,
ফোনোফোবিয়া থাকবে, হেডেক আমরা এগুলো পাবো না। এবং অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর ইন কেস অফ মাইগ্রেন আমরা আলোচনা করেছি। টেনশন হেডেক আমরা বলেছি যেমন এক্সট্রিম ওয়ার্কলোড, প্রেশার, অ্যাংজাইটি অ্যাসোসিয়েটেড থাকে। সো আর লাস্ট ওয়ান পয়েন্ট, ফ্রিকোয়েন্সি যদি আমরা বলি যে টেনশন সাধারণত ইনফ্রিকুয়েন্টলি হয়, ডেইলি হতে পারে, এপিসোডিক অথবা ক্রনিক। আর মাইগ্রেন বলবো যে আমরা একিউট, সাবএকিউট, উইকলি আসতে পারে, অথবা হতে পারে, অথবা বিফোর মেনশন হতে পারে ইত্যাদি। সো আমরা আর ডিটেলসে যাব না। নেক্সট আমরা যে হেডেক এর একটি এন্টিটি নিয়ে আলোচনা করব, ক্লাস্টার হেডেক। আমি কি বলবো, ক্লাস্টার হেডেক এটার অপর একটা নাম হচ্ছে মাইগ্রেনাস নিউরালজিয়া। এবং এটা কিন্তু যেমন ফিমেলদের এফেক্ট করে, এটা মেলদের প্রিডোমিনেট, এবং সাধারণত থার্ড ডিকেডে আমরা এটা পেয়ে থাকি। প্যাথোফিজিওলজি এক কথায় যদি আমরা বলি, কজ ইজ আননোন। কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে ফাংশনাল ইমেজিং অ্যাবনর্মাল হাইপোথ্যালামিক অ্যাক্টিভিটি পাওয়া গিয়েছে। সো আমরা যদি তার ক্লিনিক্যাল ফিচার, এটা কিন্তু পিরিয়ডিক্যালি আসে, স্ট্রাইকিংলি পিরিয়ডিক, বইয়ে লেখা আছে এরকম। এবং আপনি দেখবেন যে এটা একটা নির্দিষ্ট সময়ে আসছে এবং একই ধরনের হেডেকটা হচ্ছে। এবং দেখে যে 24 ঘন্টার মধ্যে পেশেন্ট একবার বা তার চেয়ে বেশি হতে পারে এই হেডেকটা। এবং পেশেন্ট সাধারণত ঘুম থেকে জেগে উঠবে হেডেকের জন্য। এই জন্য অনেক সময় আমরা এটাকে বলি যে অ্যালার্ম ক্লক হেডেক, অর্থাৎ এটা আমরা যেমন অ্যালার্ম দিয়ে ঘুমাই, অ্যালার্ম শুনে ঘুম থেকে উঠি, সিমিলারলি হেডেকের ক্যারেক্টারিস্টিক যদি আমরা বলি যে এটা পেরিঅরবিটাল রিজিয়নে ইউনিলেটারাল হবে, তাতে তার অটোনমিক কিছু ফিচার থাকবে, যেমন ইপসিলেটারাল টিয়ারিং হবে, নেজাল কনজেশন হতে পারে, অথবা কনজাংটিভাল কনজেশন হতে পারে। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গিয়ে হর্নার সিন্ড্রোমের ফিচারগুলোও সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। এবং এটার ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে এটা ব্রিফ, অর্থাৎ 30 to 90 মিনিট। এবং মাইগ্রেনের তুলনায় এই পেশেন্টগুলো কিন্তু তারা হাইলি এজিটেটেড থাকে। এটা সাধারণত কিছু ফিউ উইকস পারসিস্ট করতে পারে, ফলোড বাই রিমিশন চলে যেতে, অথবা কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে রিমিশন নাও হতে পারে। সো এটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার ক্লাস্টার হেডেক। মোটা দাগে আমরা যদি বলি যে অ্যালার্ম ক্লক হেড, নাম্বার 2 ইউনিলেটারাল পেরিঅরবিটাল হেডেক, and some there is also association with autonomic features. আমরা এর ম্যানেজমেন্টে যদি আসি, একুট ম্যানেজমেন্টটাকে আমাদের হল করার জন্য সাবকিউটেনিয়াস ইনজেকশন অফ সোমাট্রিপটেন করতে হয়, অথবা 100% অক্সিজেন ইনহেলেশন করতে হয়। এবং আমরা যদি বলি মাইগ্রেন প্রোফাইলিসিস করি, সেক্ষেত্রে এতটা ইফেক্টিভ নয়, কিন্তু কিছু পেশেন্ট বেনিফিটেড হতে পারে। আমরা কিছু পেশেন্টদের ক্ষেত্রে বলা হয় যে ভেরাপামিল অথবা শর্ট কোর্সে ওরাগ্লিসোলন, যেমন 60 মিলিগ্রাম করে 1 মিলিগ্রাম পার কেজি আপ টু 60 মিলিগ্রাম দিতে পারবো। ওয়ান্স ডেইলি আমরা দিলাম, দেন নেক্সট 2 উইকে আমরা টেপার করে নিলাম। এবং যদি সিভিয়ার ফর্ম অফ ক্লাস্টার হেডেক হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা লিথিয়াম ইউজ করতে পারি। তো আমাদের সেজন্য মনিটরিং করতে হবে। তো এটা হচ্ছে আপনার ক্লাস এক সম্বন্ধে আলোচনা। নেক্সট আমরা আরেকটা হেডেক সম্বন্ধে আলোচনা করবো, ট্রাইজেমিনাল নিউরাল। আপনারা এর সাথেও পরিচিত আছেন। তো ট্রাইজেমিনাল নিউরালজিয়া যেটা, সেটা হলো যে ব্রড হেডিং আমি কয়েকটা পয়েন্ট বলবো। ইউনিলেটারাল, এটা হবে ট্রাইজেমিনাল নিউরালজিয়া। সাধারণত এটা বলে যে ট্রাইজেমিনাল নার্ভের সেকেন্ড এবং থার্ড ডিভিশন যে রয়েছে তার টেরিটরিতে ইনভলভমেন্ট হওয়ার জন্য এটা হয়। এবং সাধারণত আমরা পেশেন্টের এইজটা যদি আমরা চিন্তা করি, মোর দেন 50। অ্যাসোসিয়েশন বা প্যাথোফিজিওলজি যদি এক লাইনে আমরা বলি, তাহলে বলতে হবে যে there is some form of irritative lesion involving trigeminal root zone। এবং আমরা বলি যে মাল্টিপল স্ক্লেরোসিসের সাথেও কিন্তু এই ট্রাইজেমিনাল নিউরালজিয়া অ্যাসোসিয়েটেড থাকে। এবং আর্লি সিম্পটম হিসেবে অনেক সময় আমরা ট্রাইজেমিনাল নিউরালজিয়া পেয়ে থাকি। সেক্ষেত্রে মাল্টিপল প্যাথোফিজিওলজিটাই এখানে কাজ করবে। সো আর এই হেডেকের ক্যারেক্টারিস্টিক আপনারা তো অলরেডি আমার মনে হয় জানা আছে আপনাদের। আমি বলছি যে এটা ল্যান্সিনেটিং টাইপ পেইন, এবং এটা ফেশিয়াল পেইন, ইট ইজ অলসো। এবং এই ব্যথাটা দেখা যাবে যে 3টা ক্যারেক্টারিস্টিক আমরা বলবো, তারপরে আমরা এই ট্রিগারিং পয়েন্টগুলো বলবো। 3টা ক্যারেক্টারিস্টিক, এই পেইনটা আপনার রিপিটেটিভ হয়
নাম্বার 1 হচ্ছে রিপিটেটিভ হবে, নাম্বার 2 হচ্ছে ইট ইজ ভেরি সিভিয়ার, এন্ড নাম্বার 3 হচ্ছে ভেরি ব্রিফ পিরিয়ড। এই তিনটা পয়েন্ট আমরা বলবো, রিপিটেটিভ, নাম্বার 2 সিভিয়ার, নাম্বার 3 ভেরি, আইদার ইটস সেকেন্ডস অর লেস দ্যান সেকেন্ড। এবং এই যে হেডেক, ট্রাইজেমিনাল নিউরালজিয়ার যে হেডেক, সেটা কিন্তু অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর রয়েছে। কেউ খাওয়ার সময় এই ব্যথাটা হয়ে যেতে পারে, ভিউইং এর সময় কথা বলছে এই ব্যথাটা হতে পারে, অথবা মুখ ধোয়ার সময় আমরা দেখতে পারি এই ব্যথা হয়ে যেতে পারে, অথবা কেউ শেভিং করছে, অথবা ক্লাস, তখন কিন্তু আপনার এই ব্যথাটা অ্যাগ্রাভেটেড হতে পারে। এবং এটার একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটা রিমিট এবং রিল্যাপস হতে পারে। এবং আমরা যদি চিকিৎসার ক্ষেত্রে বলতে চাই, সাধারণত ম্যাক্সিমাম পেশেন্টই দেখা যায় যে কার্বামাজেপিন নামক যে ওষুধটি রয়েছে অ্যান্টিপিলেপটিক, সেটা দিয়ে রেসপন্স করে। যদি কোনো পেশেন্ট ইনটলারেন্ট, আমরা নেক্সট গ্রুপ অফ ড্রাগ চয়েস করতে পারি, দ্যাট ইট মে বি অক্স কার্বামাজেপিন অর সাম আদার ড্রাগস সাচ অ্যাজ অকেন্টিন, প্রিগাবালিন ইত্যাদি ইত্যাদি। এবং সাজেশনসও রয়েছে, এবং লোকালাইজড কিছু ট্রিটমেন্ট অপশন যেমন অ্যালকোহল ইনজেকশন আমরা দিতে পারি। সো এটা হচ্ছে আপনার ট্রাইজেমিনাল নিউরালজিয়া সম্বন্ধে কয়েকটা ইম্পর্টেন্স পয়েন্ট। তাহলে আমরা বললাম যে এজ ডিস্ট্রিবিউশন, প্যাথোফিজিওলজি এবং স্ক্লেরোসিসের সাথে অ্যাসোসিয়েটেড থাকে। ক্লিনিক্যাল ফিচারটা আমরা বলবো যে এটা তিনটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, এবং এটা সাধারণত আমরা কার্বামাজেপিন দিয়ে করার চেষ্টা করব। নেক্সট যে হেডেকটা আমরা বলবো সেটা হচ্ছে মেডিকেশন ওভারইউজ হেডেক। আজকাল ওটিসি বেড়ে যাওয়ার কারণে আমাদের যে হেডেকটা আমরা এখন বেড়ে যাচ্ছে ফ্রিকোয়েন্সিটা, মেডিকেশন হেডেক বলে থাকি। সাধারণত কোনো পেশেন্ট যদি 1 মাসের মধ্যে 10 থেকে 15 দিন অ্যানালজেসিক ইউজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু মেডিকেশন ওভারইউজ হেডেকটা হতে পারে। এটা যে কোনো প্রকার হেডেককে কিন্তু কমপ্লিকেট করতে পারে। মোস্টলি আমরা যেটা পাই সেটা হচ্ছে মাইগ্রেন হেডেক এবং ক্রনিক টেনশন টাইপ হেডেকের জন্য এই মেডিকেশন ইউজ করার ফলে হেডেকটা হয়। এবং সেক্ষেত্রে আমরা বলবো যে কালপ্রিট ড্রাগগুলো হচ্ছে ওপিওয়েড কন্টেনিং যে প্রিপারেশন রয়েছে, ট্রিপটেন রয়েছে ইত্যাদি। এবং ম্যানেজমেন্ট পারপাসে প্রথমে আমরা বলবো যে আমাদের উইথড্রল করতে হবে যে রেসপন্স যে ড্রাগটা রয়েছে, এবং পেশেন্টকে আমরা সতর্ক করে দিব আপনার কিন্তু এই হেডেকটা বাড়তে পারে, প্রাথমিকভাবে আপনার হেডেক বাড়তে পারে। এবং মাইগ্রেন প্রোফাইলিক্সিসে আমরা যে ড্রাগগুলো ইউজ করে থাকি সেগুলো দিলে অনেক সময় কমে যায়, যে রিবাউন্ড হেডেকটা হয়। সো আমাদের এটা হচ্ছে কয়েকটা পয়েন্ট অ্যাবাউট মেডিকেশন ওভারইউজ হেডেক। অ্যান্ড নেক্সট আমরা বলতে চাই যে টেম্পোরাল আর্টারাইটিস, ইটস এ সিভিয়ার ফর্মস অফ হেডেক mainly seen in the elderly patient, এবং এটা হচ্ছে একটা সিভিয়ার থ্রবিং টাইপ অফ পেইন হয়, ইন্ট্রাক্টেবল যেটা হয় পেইন। এবং দেখা যায় যে পেশেন্টগুলো যখন চিউইং করে অথবা কথা বলে তখন কিন্তু এই হেডেকের তীব্রতাটা বেড়ে যায়। কারণ আমরা কথা বলি অথবা চিউইং করি, তখন দেখা যায় যে ম্যাসেটার মাসেল আমাদের কাজ করে, সেক্ষেত্রে সেই ম্যাসেটার মাসেলের ইসকেমিয়ার জন্য আমাদের এই টেম্পোরাল আর্টারাইটিসটা হচ্ছে। এক্সামিনেশন করলে আমরা দেখতে পাই যে টেন্ডাস পাওয়া যাবে আমাদের স্কাল্পে, সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টার, এবং আমরা দেখতে পাই যে এই আর্টারিটা থিকেন্ড এবং টর্সুয়াস হয়ে রয়েছে, টেন্ডার হয়ে যায়। এবং এই হেডেকের ম্যানেজমেন্ট আমাদের হাই ডোজ স্টেরয়েড ইউজ করতে হয়। সো দিস আর পয়েন্টস অ্যাবাউট টেম্পোরাল আর্টারাইটিস। দিস আর দি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস। নেক্সট বলবো বিনাইন ইন্টারক্রেনিয়াল হাইপারটেনশন, যেটা হচ্ছে আমরা বলি ইডিওপ্যাথিক ইন্টারক্রেনিয়াল হাইপারটেনশন। সো এই হেডেকটি সাধারণত আমরা দেখি যে ওবেস উমেনদের হয়ে থাকে। সাধারণত এর সাথে ডিপ্লোপিয়া, ডিস্টারবেন্স অ্যাসোসিয়েটেড থাকতে পারে। এবং আমরা যদি ফান্ডোস্কোপি করি সেক্ষেত্রে পেপিলিওডিমা পেতে পারি, অর্থাৎ রেস্ট আইসিপি ফিচার আছে বাট উইদাউট মাসলিশন, সেটা ইডিওপ্যাথিক ইন্টারক্রেনিয়াল হাইপারটেনশন। এবং যদি ইনভেস্টিগেশন করি সেক্ষেত্রে দেখতে পারবো হয়তো করলে নর্মাল পাওয়া যেতে পারে। এই জন্য আমাদের চয়েস অফ ইনভেস্টিগেশন হচ্ছে এমআরভি করতে পারি আমরা এবং এল করতে পারি আমরা। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখবো যে আমাদের রেস্ট সিএসএফ প্রেশার রয়েছে। এই পেশেন্টগুলোকে ট্রিটমেন্ট করার ক্ষেত্রে আমরা অ্যাডভাইস করে থাকি যে করব আপনি আপনার ওজন কমাবেন, এবং যে প্রিসিপিটেটিং ফ্যাক্টরগুলো রয়েছে সাধারণত আমরা কিছু ড্রাগের কথা বলি, যেমন টেট্রাসাইক্লিন, ভিটামিন এ, রেটিনয়েড এবং উজ্জ্বল গ্লুকোয়েড। এই কয়েকটা জিনিস আমরা বলি যে প্রিসিপিটেট করতে পারি এই হেডেকটাতে। ওসিপি একটা ইম্পর্টেন্ট
সো আমরা বলি যে আপনি উইথড্রল প্রিসিপিটেটিং ফ্যাক্টরগুলোকে অ্যাভয়েড করবেন এবং ড্রাগ হিসেবে আমরা যেগুলো ব্যবহার করে থাকি কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর, যেমন আমরা বলি এসিটাজোলামাইড ইউজ করে থাকি। এসিটাজোলামাইড এখানে ইন্টারক্রেনিয়াল প্রেশারটাকে কমিয়ে দেয়। সো এছাড়াও আমরা রিপিটেড টেল করে তার প্রেশারটাকে কমিয়ে দিতে পারি। তাতেও কাজ না হলে কিছু সার্জিক্যাল প্রসিডিউর রয়েছে, যেমন লাম্বোপেরিটিনাল শান্ট ইত্যাদি। সো দিস আর দি পয়েন্টস অ্যাবাউট ইডিওপ্যাথিক ইন্টারক্রেনিয়াল হাইপারটেনশন। নেক্সটে আমরা একটা হেডেক বলবো যে ক্রনিক ডেইলি হেডেক, অর্থাৎ পেশেন্ট যখন হেডেক নিয়ে আসে মাসে 15 দিন অথবা তার, তখন আমরা এটাকে টার্ম করি বলি যে ক্রনিক ডেইলি হেডেক। এবং কোন যে কজগুলো রয়েছে, মাইগ্রেন, টেনশন টাইপ হেডেক, ক্লাস্টার হেডেক অথবা পার্টাল হেমিক্রিনিয়া, এই হেডেকগুলোই ক্রনিক হেডেক হিসেবে আবির্ভূত হয় বা এগুলোর কজ হিসেবে আন্ডারলাইং কজ হিসেবে রয়ে থাকে। সো দিস ইজ দি এন্টিটি অফ ক্রনিক ডেইলি হেডেক। নেক্সটে আমরা বলবো যে সাবএরাকোনিক হ্যামোরেজ সম্বন্ধে কিছু কথা বলবো। সাবএরাকোনিক হ্যামোরেজ পেশেন্ট ইন্টেন্স হেডেক, যেটাকে আমরা বলি থান্ডার ক্লিপ হেডেক, অ্যান্ড ওয়ার্স্ট হেডেক ফিল্ড এবার পেশেন্টস লাইফ। পেশেন্ট বলবে যে আমি আমার জীবন মাথা ব্যথা আর হয়নি। সাথে আমরা দেখতে পাবো যে পেশেন্টের কনট্রাস্ট লেভেল থাকতে পারে, নৌশিয়া, ভমিটিং থাকতে পারে, পেশেন্টের ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট নিয়েও আসতে পারে। সাবএরাকোনিক হ্যামোরেজের ক্ষেত্রে আমরা সাধারণত চয়েস অফ ইনভেস্টিগেশন থাকে সিটি স্ক্যান, এন্ড আফটার সাম ডেজ আমরা লাম্বার পাংচার করি এবং আমরা প্রোটোকল রয়েছে সাবএরাকোনিক হ্যামোরেজের, ডিটেইলসে যাচ্ছি না। সো ইন্টারসেরেব্রাল হ্যামোরেজ may also cause the headache. See signs is almost same, altered level of consciousness, focal neurological deficit ইত্যাদি ইত্যাদি। মেনিনজাইটিস সম্বন্ধে আমরা দু একটা কথা বলবো, which may also cause headache. Headache either it may be bacterial meningitis or viral meningitis. Headache the presenting feature. তো আমরা ডিফারেন্সিয়েট করি সাধারণত ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে ফিভারের সাথে মেনিনজিজম এর যে ফিচারগুলো থাকে। ইন কেস অফ ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস দিস আর দি টিপিক্যাল। আর ভাইরাল মেনিনজাইটিসে সাধারণত হেডেকের সাথে ফেটিক, মাইলজিয়া থাকে। এবং ভাইরাল মেনিনজাইটিসে কনশাসনেস লেভেলটা লস হয় না, বা নিউরোলজিক্যাল এক্সামিনেশন করলে আমরা দেখা যায় যে নরমাল পেতে পারি। আর ইন কেস অফ ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস হেডেকের সাথে অল্টার কনশাসনেস থাকতে পারে। সো আরেকটি হেডেকের এন্টিটি হচ্ছে যে আইসিপির যে হেডেক, সেটি হেডেক মনে করি যে পেশেন্ট আমার কাছে আসলো, একটা আমার কাছে হেডেক নিয়ে আসতো, সাথে হেডেকের সিভিরিটিটা মাইল্ড ফর্ম এবং সাথে অ্যাসোসিয়েটেড হাইপারটেনশন রয়েছে, সাথে ব্রেডিকার্ডিয়া, পালসে আমরা ব্রেডিকার্ডিয়া পেয়েছি এবং এন্ডোস্কোপি করে আমরা পেপিলোডিমা পেলাম। সো আমাদের ডায়াগনোসিস হবে intracranial space condition. So 4 features I have told: chronic mild headache, number 2 hypertension, number 3 bradycardia, number 4 papilledema. This may consist of intracranial space condition. এখন এখানে আমাদের যে হেডেকের ক্যারেক্টারিস্টিক্সটা থাকবে সেটা হলো রেস্ট আইসিপির যে হেডেকের ক্যারেক্টারিস্টিক হলো যে আমাদের মর্নিং হেডেক হবে সাধারণত, দিন অর্থাৎ ডে যখন প্রোগ্রেশন হবে সেটা ইমপ্রুভ করতে থাকবে এবং মর্নিং মিটিংও থাকতে পারে। আমরা যদি পেশেন্ট ব্যায়াম করে অর্থাৎ সামনের দিকে ঝুঁকে যদি কোনো কাজ করে অথবা কাফিং, স্ট্রেনিং, এগুলোর সাথে এই হেডেকটা এক্সারবেট হয় এবং অ্যানালজেসিক ইউজ করলে হয় এবং কোনো কোনো ক্ষেত্রে ট্রানজিয়েন্ট লস অফ ভিশনও থাকতে পারে। সো এটা রেস্ট আইসিপির হেডেকের ক্যারেক্টারিস্টিক্স। তো আমরা রেস্ট আইসিপি হেডেকের ক্যারেক্টারিস্টিক্স জানলাম। আমরা আরো একটা হেডেক সম্বন্ধে, হেডেক এন্টিটি সম্বন্ধে বলবো, যেটা আমরা বলছিলাম যে হাইটেনসিভ আর্জেন্সি। দেখা যাচ্ছে যে হাইটেনশন নিয়ে আসলো একটা পেশেন্ট আমাদের কাছে আসলো, বায়োলেটারাল হেডেক, ডাল হেডেক, কিন্তু তার ফোকাল নিউরোলজিক্যাল কোনো ডেফিসিট নাই, তার ব্লাড প্রেশার এলিভেটেড এবং যখন সিস্টোলিক ব্লাড ইউজুয়ালি বলা হয় যখন 170 এর উপরে থাকবে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 110 মিলিমিটার মার্কের উপরে থাকবে,
সেক্ষেত্রে হাইপারটেনসিভ আর্জেন্সির জন্য একটা হেডেক হতে পারে। তো আমাদের ট্রিটমেন্ট করতে হবে হাইপারটেনশনটাকে। একটি হাইপারটেনশন ট্রিটমেন্ট করলে হেডেক এলিভেট হয়ে যাবে। সো দিস আর দি পয়েন্টস অফ হাইপারটেনসিভ আর্জেন্সি হুইচ মে কজ হেডেক। অ্যান্ড ভেনাস থ্রম্বোসিস আমি আপনাদের একটু বলেছিলাম যে ভেনাস থ্রম্বোসিস হুইচ মে অলসো কজ। সাধারণত এর কিছু প্রিসিপিটেটিং ফ্যাক্টর রয়েছে, যেমন হাইপারকোগুলেবল স্টেট, প্রেগনি, ওসিপি অথবা লোকাল ইলেকশনস, এগুলোর জন্য ভেনাস থ্রম্বোসিস হতে পারে, যেটা হেডেক হিসেবে সিমটম নিয়ে আসতে পারে। সো এর জন্য যে আমরা সাইনটা পাবো সেটা হলো বাইলেটারাল অথবা ডাল একটা হেডেক পাবো, সাথে ভিজুয়াল ডিস্টারবেন্স থাকতে পারে। এবং ডায়াগনোসিস করার জন্য আমাদেরকে আই অথবা এমআরভি করতে হবে, এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা অ্যান্টিকোগুলেশন প্রেসক্রাইব করতে হবে। সো দিস আর দি পয়েন্টস অফ ভেনাস থ্রম্বোসিস। সো আমরা মেইন যে হেডেকগুলো আমাদের কাছে আসছে সে সম্বন্ধে একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি। হেডেকের হিস্ট্রি নেওয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে রেড ফ্ল্যাগ সিমটম রয়েছে। সিমটম নেওয়ার ক্ষেত্রে আমাদের সেগুলো মাথায় রাখতে হবে, যেটাকে আমরা মনে রাখতে পারেন স্নুপ অর্থাৎ SNOOP নিমোনিকটা দিয়ে মনে রাখা যায়। যেমন দিয়ে হচ্ছে এস হচ্ছে যে আমাদের সিমটমস যেগুলো আছে, এন যেটা সেটা হচ্ছে আমি বলবো এন হচ্ছে নিউরোলজিক্যাল কোনো সিমটম আছে কিনা, অর্থাৎ ফোকাল নিউরোলজিক্যাল কোনো লিশন আছে কিনা। এন্ড ও হচ্ছে অনসেট, অনসেটটা যদি 40 ইয়ার্স এর বেশি হয়, নিউ অনসেট যদি হয়, এবং থান্ডার ক্লেপ হেডেক যদি হয়, সেটা আমরা চিন্তা করবো যে এটা রেড সিমটমস। এবং আদার ও আরেকটা ও যেটা সেটা হচ্ছে আমরা বলবো যে আদার অ্যাসোসিয়েটেড কোনো কন্ডিশন অথবা ফিচার আছে কিনা। এন্ড পি আমরা বলবো যে প্রিভিয়াস হেডেকের হিস্ট্রি ছিল, এখন মানে হেডেকটার প্রোগ্রেশনটা চেঞ্জ হয়েছে। এবং এস সিস্টেমিক কোনো সিমটমস ছিল কিনা। তাহলে আমরা 5টা পয়েন্ট বলছি রেড ফ্ল্যাগ সিমটমসের জন্য। সিস্টেমিক সিমটমস আছে কিনা, নিউরোলজিক্যাল কোনো সিমটমস অথবা সাইন আছে কিনা, ও দিয়ে আমরা বলি অনসেট, সেটা নিউ অনসেট মোর দেন 40 এজ অথবা অনসেট কিনা, আদার অ্যাসোসিয়েটেড কন্ডিশন আছে কিনা, প্রিভিয়াস হেডেকের কোনো হিস্ট্রি আছে কিনা, যেটা হচ্ছে প্রোগ্রেসটা চেঞ্জ নিউলি। সো এই সিমটমগুলো মাথায় রাখতে হবে যে মেইনলি দিস সিমটমস কোএক্সিস্ট ইন কেসেস অফ সেকেন্ডারি হেডেক। যখন আমরা দেখবো যে আন্ডারলাইন কোনো সেকেন্ডারি কজ রয়েছে হেডেক, সেক্ষেত্রে আমাদের এই সিমটমগুলো মনে রাখতে হবে। এবং ইমেজিং এর ক্ষেত্রে আমরা যদি বলি যে সিটি স্ক্যান আমরা ইনভেরিবলি কি হেডেক পেশেন্ট আসলে আমরা করাবো, আমাদের কি ইন্ডিকেশন রয়েছে। আমরা বলবো যে হেডেকের ক্ষেত্রে সিটি স্ক্যানের ইন্ডিকেশন আমরা যদি বলি, সেটাকে আমরা মনে রাখতে পারি একটা নেমোনিক IOP, অর্থাৎ ইনক্যাপাসিটেটিং হেডেক যদি হয়, অর্থাৎ প্রচন্ড মাত্রা হেডেক যদি হচ্ছে, such as subacute hemorrhage or like that. One W দিয়ে হচ্ছে worst in patient's life, A দিয়ে হচ্ছে abrupt onset কিনা, onset abrupt কিনা, R দিয়ে হচ্ছে recent onset কিনা, N দিয়ে আবার বলতে যে নিউ অনসেট নকটার্নাল হেডেক হলো কিনা। আমরা বিভিন্ন সিমটম গুলো বলতে চাই। symptom P symptoms papilledema, pattern change in headache or post-traumatic headache or positional, all are P. There is pituitary dysfunction, we can do imaging. And P আরেকটা P হচ্ছে যে প্রেশার, অর্থাৎ আইয়ের প্রেশার বাড়লো কিনা, ব্লাডের প্রেশার বাড়লো কিনা, অর্থাৎ হাইপারটেনশন অথবা ইন্ট্রাক্রিনিয়াল প্রেশার বাড়লো কিনা। সো আমি এটাকে আবার একটু বলতে চাই। ইন্ডিকেশন অফ ইমেজিং ইন কেস অফ হেডেক: I warn P, I incapacitating headache, W worst headache in patient life, A abrupt onset, R recent onset, N new onset of normal headache, P the different kinds
of symptoms such as papilledema, positional pattern change of headache, positional headache, urinary dysfunction, and pressure increase in eye, blood, and intracranial. So that's all about today's lecture about headache. আপনাদের এখন 5 মিনিটস টাইম রয়েছে। আপনাদের কারো কোনো কোয়ারি থাকলে বলতে পারেন, আমি বলার ট্রাই করব, কমেন্টে আপনারা জানাতেন, কারণ আমাদের সময়ও কাছাকাছি, কে নামাজ আদায় করবেন। সো আমরা হেডেকটাকে বলার চেষ্টা করেছি। আমি যদি ব্রিফলি কেউ কারো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে লিখতে পারেন। আমি একটু সামার করতে চাই যে আজকে আমরা হেডেক সম্বন্ধে কি কি জিনিস ডিসকাশন করার ট্রাই করেছি। First of all, we have discussed that definition of headache, what are the classification of headache, primary headache and secondary headache. And next, we have told the estimated prevalence. কোন ধরনের হেডেক কত আছে, সবচেয়ে কমন আমাদের জন্য টেনশন টাইপ হেডেক, 50 to 70% of the general population আমরা বলার চেষ্টা করেছি। নেক্সট অন মাইগ্রেন হেডেক ছিল 10 to 15%, আমরা বলার চেষ্টা করেছি। আমরা বলেছি ডায়াগনস্টিক অ্যাপ্রোচ, অর্থাৎ আমরা একটা হেডেকের পেশেন্ট আমাদের আসলে আমরা কিভাবে আগাবো, আমরা নিব হচ্ছে আমরা এক্সামিনেশন করব। এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা বলেছি যে লাস্ট বাট নট দি লিস্ট ফান্ডোস্কোপি খুব একটা ইম্পর্টেন্ট একটা এক্সামিনেশন। আমরা টাইম কোর্স অনুসারে হেডেককে ভাগ করার চেষ্টা করেছি, একুট হেডেক, সাব একুট হেডেক, ক্রনিক হেডেক। নেক্সটে আমরা বলেছি ডিফারেন্ট টাইপস অফ হেডেক সম্বন্ধে বলার চেষ্টা করেছি। আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে হেডেক দুটো শেষ আমরা ডিটেলস আলোচনা করেছি, যে টেনশন টাইপ হেডেক এবং মাইগ্রেন, যেটা হচ্ছে these are the two most common types of headache, and we have tried to clear it. প্রত্যেকটা হেডেক এর আমরা টেনশন টাইপ হেডেক ক্যারেক্টারিস্টিক্স বলেছি, এবং what are the difference between these two types of headache। আমাদের কাছে এই দুইটা হেডেক কমন, সো এই দুইটার মধ্যে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব এই সম্বন্ধে বলার চেষ্টা করেছি। আমরা প্যাথোফিজিওলজি সম্বন্ধে ইন এ নাটশেল আমরা বলেছি। আমরা বলেছি ম্যানেজমেন্ট সম্বন্ধে, টেনশন টাইপ হেডেকের ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব। Reassurance is very much important. Number 1 treatment is reassurance, number 2 reassurance, and third one is reassurance. Reassurance is important. And we have tried to say about the treatment of migraine. Migraine treatment ke amra dui bhage bhag korechi, acute ebong prophylactic treatment of migraine. Amra cluster headache সম্বন্ধে বলেছি, যেটা মেলের বেশি কমন, থার্ড ডিকেডে হয়, ক্লাস্টার হিসেবে আসে, ব্রিফ পিরিয়ডে হয়, এবং ক্যারেক্টারিস্টিক্স অফ হেডেক বলেছি, অটোনমিক সিমটমসগুলো অ্যাসোসিয়েটেড থাকতে পারে, এবং ট্রিটমেন্টও আমরা বলেছি। দেন আমরা ট্রাইজেমিনাল নিউরালজিয়া সম্বন্ধে বলেছি, ল্যাসিডেনিং ফেশিয়াল পেইন, এবং এর ট্রিটমেন্ট আমরা বলেছি। মেডিকেশন ওভার ইউজ হেডেক সম্বন্ধে বলেছি। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্টে লিখতে পারেন, আমরা বলার চেষ্টা করব, কারণ আমাদের টাইম অত্যন্ত কম, আমাদের একটু পরে ইফতারি সময় হয়ে যাচ্ছে। সো এখন আমরা বলেছি টেম্পোরাল আর্টারাইটিস সম্বন্ধে কথা বলার চেষ্টা করেছি, যেটা হচ্ছে এলডারলি পেশেন্টদের হয়, এবং এটা হচ্ছে ইন্ট্রাক্টেবল হেডেক। পেশেন্টকে আমরা বিনাইন ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন সম্বন্ধে আমরা বলেছি, যেটা আমরা অন্য নাম ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন, ফিমেল হয়, এবং ক্রনিক ডেইলি হেডেক সম্বন্ধে আমরা বলেছি। সার্কুলার হ্যামোরেজ, ইন্টারসেরেব্রাল হ্যামোরেজ সম্বন্ধে কিছু পয়েন্ট বলেছি আমরা। রেস্ট আইসিপির সম্বন্ধে কিছু কথা বলেছি। হাইপারটেনসিভ সম্বন্ধে আমরা কথা বলেছি। ভেনাস থ্রম্বোসিস সম্বন্ধে আমরা কথা বলেছি, এবং হোয়াট আর দি রিফ্লাক্স সিমটমস অফ হেডেক। হেডেক আমাদের কাছে নিয়ে আসে পেশেন্ট, সেক্ষেত্রে আমরা কি রেড ফ্ল্যাগ সিমটমস সে সম্বন্ধে বলেছি, এবং লাস্ট আমরা বলেছি যে কোন কোন ক্ষেত্রে আমরা ইমেজিং করব, অর্থাৎ ইন্ডিকেশনস অফ ইমেজিং ইন কেস অফ হেডেক। So that's all about today's lecture. আপনাদের কারো যদি কোনো কমেন্টসে কোয়েশ্চেন আমি দেখতে পাচ্ছি না, সম্ভবত সবারই হয়তো হেডেক হচ্ছে।
যেহেতু ইফতারির সময় চলে এসেছে, সবাই ইফতারি নিয়ে হয়তো ব্যস্ত হয়ে যাবেন কিছুক্ষণের মধ্যেই। তো আমি আজকে লেকচার শেষ করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে অ্যাক্সিস মেডিকেল স্কুলের সাথে থেকে এই ক্লাস করেছেন। আমি চেষ্টা করেছি এক্সপ্লেন করার জন্য। আশা করি অ্যাক্সিস মেডিকেল স্কুল আপনাদের সামনে আরো নতুন নতুন লেকচার, আরো নতুন নতুন রিসোর্স পার্সন এবং বাংলাদেশের প্রথিতযশা শিক্ষকদেরকে নিয়ে আবারও আপনাদের লাইভে আসবে। ততক্ষণ পর্যন্ত আপনারা থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।